মাননীয় সদস্য, আপনার সময় 12 মিনিট। অনুগ্রহপূর্বক 12 মিনিটের মধ্যে বক্তব্য সীমাবদ্ধ রাখলে বাধিত হব। মাননীয় স্পিকার, আমি আমার লিখিত বক্তব্য পাঠ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, দশম অধিবেশনের শুরুতে দেওয়া মহামান্য রাষ্ট্রপতির ভাষণের উপর আনীত ধন্যবাদ প্রস্তাবে আমাকে আলোচনা করার সুযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আলোচনার শুরুতে আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির কিংবদন্তি নেতা, স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। স্মরণ করছি 15 আগস্ট কালরাত্রে ঘাতকের নির্মম নিষ্ঠুর বুলেটে নিহত মহিষী ক্ষণজন্মা সাহসী নারী শেখ ফজলুন্নেসা মুজিব সহ পরিবারে নিহত সকল সদস্যদেরকে। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি জাতীয় চাহিদা নেতা সহ 1971 সালের মহান মুক্তিযুদ্ধে রক্তদানকারী 30 লক্ষ বীর শহীদ মুক্তিযোদ্ধাকে। স্মরণ করছি মহান ভাষা সৈনিকদেরকে, যাদের আত্মত্যাগে আমরা বাংলা ভাষায় কথা বলতে পারছি। মাননীয় স্পিকার, আমি সশ্রদ্ধ চিত্তে কৃতজ্ঞতা প্রকাশ করি এবং ধন্যবাদ জানাই 16 কোটি বাঙালির আশা আকাঙ্ক্ষার মূর্ত প্রতীক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা, যার দৃঢ় মনোবল আর বলিষ্ঠ নেতৃত্বের উপর ভর করে রাজনৈতিক অস্থিরতা আন্দোলনের নামে কতিপয় রাজনৈতিক দলের ধ্বংসাত্মক কার্যকলাপের মধ্যেও দক্ষ পরিচালনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজীবন লালিত স্বপ্ন সোনার বাংলা গড়ার লক্ষ্যে রূপকল্প 2021 দিন বদলের সনদ এবং মুক্তিযুদ্ধের চেতনার আলোকে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত একটি প্রগতিশীল গণতান্ত্রিক আধুনিক ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্যে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, যার কারণে বাংলাদেশ আজ নিম্ন আয়ের বৃত্ত ভেঙে নিম্ন মধ্যম আয়ের দেশে উন্নত হয়েছে এবং 2041 সালের মধ্যে বিশ্বসভায় একটি উন্নত দেশের মর্যাদায় অভিষিক্ত হওয়ার অপেক্ষায় রয়েছে। মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার রাষ্ট্রনায়কোচিত ও দূরদর্শী নেতৃত্ব, শান্তি ও গণতন্ত্রের প্রতি সুদৃঢ় অঙ্গীকারের কারণেই বিশ্ব সমাজে আজ বাংলাদেশ আজ এক নতুন উচ্চতা দাঁড়িয়েছে। সকল ষড়যন্ত্রের বেড়াজাল ডিঙ্গিয়ে বিশ্ব আজ দ্বিধাহীন চিত্তে বাংলাদেশকে সমর্থন দিয়ে যাচ্ছে, যার ধারাবাহিকতায় জাতিসংঘের সাধারণ পরিষদের ৭০তম অধিবেশনে তথ্য যোগাযোগ প্রযুক্তিকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দেওয়া এবং তথ্য প্রযুক্তি খাতের ব্যাপক প্রসার ও টেকসই উন্নয়নে অভূতপূর্ব অবদান রাখার জন্য ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন কর্তৃক মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আইসিটিজ ইন সাস্টেনেবল ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত হন এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে দূরদর্শী নেতৃত্বের জন্য জাতিসংঘের পরিবেশ বিষয়ক সর্বোচ্চ পদক চ্যাম্পিয়ন অব দ্য আর্থ পুরস্কারে ভূষিত হন। অপরদিকে জননেত্রী শেখ হাসিনার বৈশ্বিক চিন্তাশীল মনোভাবার একাগ্রতার উপর ভিত্তি করে বিশ্বের 100 বৈশ্বিক চিন্তাবিদদের তালিকায় 13তম স্থান অধিকার করে বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বলতর করেছেন। এটা তার যোগ্য নেতৃত্ব ও কূটনৈতিক দূরদর্শিতার পরিচয় বহন করে। জননেত্রী শেখ হাসিনার কূটনৈতিক সুসম্পর্কের আরও একটি মাইল ফলক উদাহরণ হল জাতিসংঘের ইউনাইটেড নেশনস হাই লেভেল প্যানেলে অন দ্য ওয়াটার নামে একটি প্যানেল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে সদস্যপদ লাভের জন্য জাতিসংঘের মহাসচিব বান কি মুনের প্রস্তাব। এছাড়াও বহু আন্তর্জাতিক পুরস্কার বাংলাদেশকে বিশ্ব দরবারে এক উচ্চতায় নিয়ে গিয়েছে, আর এই সব জননেত্রী শেখ হাসিনার মেধা প্রজ্ঞার বিচক্ষণতার কারণে সম্ভব হয়েছে। মাননীয় স্পিকার, মহামান্য রাষ্ট্রপতির ঐতিহাসিক ভাষণে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন মহাজোট সরকারের অর্জন সাফল্য এবং ভবিষ্যৎ পরিকল্পনা কর্মযজ্ঞের বাস্তবভিত্তিক যে বিশদ বিবরণ দিয়েছে তার জন্য মহামান্য রাষ্ট্রপতিকে আমি ধন্যবাদ ও অভিনন্দন জানাই। মাননীয় স্পিকার, সাংবিধানিক প্রক্রিয়া সম্মত রেখে গণতন্ত্রের অগ্রযাত্রা অব্যাহত রাখার চ্যালেঞ্জ নিয়ে সুশাসন ও উন্নতর আধুনিক ব্যবস্থাপনা
কাঠামোর ভিত্তিতে দেশ পরিচালনা করছেন। গণতন্ত্রের বিকাশ ও অর্থনৈতিক সমৃদ্ধিকে গুরুত্ব দিয়ে আর্থসামাজিক উন্নয়নের গতি ত্বরান্বিত করতে বর্তমান সরকার নিরন্তর প্রয়াস চালিয়ে যাচ্ছে, যার কারণে আজ প্রাথমিক মাধ্যমিক শিক্ষার হার বৃদ্ধি, রপ্তানিমুখী পোশাক শিল্পের বিকাশ, প্রবাসী শ্রমিকদের অর্থের অব্যাহত প্রবাহ, তথ্য প্রযুক্তির মহাসড়কে পথ চলা, শিশুর মৃত্যুহার হ্রাস, নারীর ক্ষমতায়ন, সামাজিক পুঁজি বিস্ময়ের উত্থান, স্বপ্নের পদ্মা সেতুর সফল বাস্তবায়ন সহ ক্ষুধা, দারিদ্র্য, নিরক্ষরতা, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার অভিশাপ থেকে মুক্ত করে একটি সুখী, সমৃদ্ধ, অসাম্প্রদায়িক, ন্যায়ভিত্তিক এবং জ্ঞান নির্ভর ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে আধুনিক বাংলাদেশ গড়ার সকল বিষয়গুলি মহামান্য রাষ্ট্রপতি তার ভাষণে চমৎকার ও যথাযথ তুলে ধরেছেন। এই জন্য আমি মহামান্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানাই। মাননীয় স্পিকার, বাংলাদেশ দেশে নতুনভাবে আবির্ভূত বিশ্ব সন্ত্রাসের সহযোগী হিসাবে বিএনপি জামায়াত জোট বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করতে আজ বিভিন্ন চক্রান্ত চালিয়ে যাচ্ছে। বাংলাদেশের মানুষ যে মুহূর্তে উন্নত বাংলাদেশের স্বপ্ন দেখছে এবং দেশকে সফলতার দিকে নিয়ে যাচ্ছে, ঠিক সেই মুহূর্তে বিএনপি জামায়াত নেত্রী বেগম জিয়ার নির্দেশনায় দেশের পরিস্থিতিকে অস্থিতিশীল করার লক্ষ্যে বিদেশি নাগরিক হত্যা, গুম সহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা ও প্রচার চালিয়ে বাংলাদেশের ভাবমূর্তি বিনষ্ট এবং চলমান উন্নয়নকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে। যেমনিভাবে 2015 সালে 93 দিন মানুষকে অবরুদ্ধ করে রেখে পেট্রোল বোমা মেরে মানুষ হত্যার এক ভয়ঙ্কর খেলায় মেতে উঠেছিল বিএনপি জামায়াত নেত্রী খালেদা জিয়া। ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে শোকাচ্ছন্ন পরিস্থিতি আর বোবা কান্না মানুষ আজও ভুলেনি। ক্ষমতার লিপ্সা জঙ্গি নেত্রী বেগম জিয়া আজ রূপান্তরিত হয়েছেন এক ভয়ঙ্কর মূর্তিতে, যেখানে নেই ভালোবাসা, মমতা আর সততা, আছে শুধু নির্দয় নিষ্ঠুরতা। তাই আজ সময় এসেছে এতিমদের টাকা আত্মসাৎকারী এবং পেট্রোল বোমা মেরে মানুষ হত্যার বিচার কার্যক্রম সম্পাদন করে সারা জাতিকে ঐক্যবদ্ধ করে গড়ে তোলা এবং বেগম জিয়া সহ যারা এর সাথে জড়িত তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড়িয়ে বিচারের রায় কার্যকরের মাধ্যমে দেশবাসীকে ঐক্যবদ্ধ করা আজ সময়ের দাবি মাত্র। মাননীয় স্পিকার, এবার আমি আমার নির্বাচনী এলাকা লক্ষ্মীপুর 4 কমলনগর নিয়ে কিছু বলতে চাই। আমি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি যারা আমাকে তাদের ভালোবাসা শিখতে এবং ধন্য করেছেন, যাদের সেবায় করার সুযোগ দিয়েছেন সেই আমার লক্ষ্মীপুর 4 আসনের সংগ্রামী জনগণকে। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকা বঙ্গোপসাগরের মোহনায় মেঘনার তীরে অবস্থিত, ফলে মেঘনার ভয়াবহ ভাঙনে আজ বাংলাদেশের মানচিত্র থেকেও অনেকাংশে হারিয়ে যাওয়ার উপক্রম হয়েছে। ইতিমধ্যে প্রায় 1/3 অধিক ভূমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। হাজার হাজার মানুষ ভিটে মাটি হারিয়ে সর্বশান্ত হয়ে অন্যের জায়গাও বেইবাদের উপর মানবতর জীবনযাপন করছে। মেঘনার এই ভয়াবহ ভাঙনেতে এলাকার অসহায় ও নিঃস্ব মানুষগুলোকে রক্ষা করার প্রধান অঙ্গীকারের ভিত্তিতে এবং জননেত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়নের ধারাবাহিকতায় আকৃষ্ট হয়ে 10ম জাতীয় সংসদ নির্বাচনের দীর্ঘ 40 বছর পর বিপুল ভোটের ব্যবধানে নৌকায় ভোট দিয়ে রামগতি কমলনগরের মানুষ আমাকে নির্বাচিত করে সংসদে প্রেরণ করেন। আমি আমার অঙ্গীকারের ভিত্তিতে রামগতি কমলনগরকে নদী ভাঙ্গন থেকে রক্ষা কল্পে কাজ শুরু করি এবং বিগত 5/8/2014 তারিখে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার একান্ত অনুকম্প ও মহানুতায় এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী জনাব ওবায়দুল কাদের সাহেবের আন্তরিকতায় 198 কোটি টাকার নদী তীর সংরক্ষণ প্রকল্প প্রথম পর্যায়ে অনুমোদিত হয় এবং এলাকার সকল স্তরের মানুষ আনন্দে উদ্বলিত হয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য দলে দলে আওয়ামী লীগ পতাকা তলে সমবেত হচ্ছে। মাননীয় স্পিকার, এই মুহূর্তে রামগতি ও কমলনগরবাসীর একমাত্র আকুতি মাননীয় প্রধানমন্ত্রী যেন এই নদীভাঙ্গন কবিতা এলাকাটি পরিদর্শন করেন। মাননীয় স্পিকার, কাজের যথাযথ বাস্তবায়ন ও কাজের সঠিক মান নিশ্চিতকল্পে রামগতি ও কমলনগরবাসীর দাবির প্রেক্ষিতে এবং মাননীয় পানি সম্পদ মন্ত্রী মহোদয়ের আন্তরিকতায় বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক কাজটি বাস্তবায়নের সিদ্ধান্ত হয় এবং সেই মোতাবেক প্রথম পর্যায়ে রামগতি ও কমলনগর উপজেলায় 5.5 কিলোর মধ্যে সেনাবাহিনী কর্তৃক রামগতি উপজেলা 3.5 কিলোমিটার কাজ সুষ্ঠুভাবে পরিচালিত হাঁটছে, এখনও চলমান। সেনাবাহিনীর কঠোর পরিশ্রম আর গুণগত মান রক্ষা করে কাজ করায়
আল্লাহর অশেষ রহমতে রামগতি উপজেলা সদর রক্ষা পেয়েছে। ফলে সরকারের উজ্জ্বল ভাবমূর্তি জনগণের মধ্যে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। এখানে আরও একটি বিষয় উল্লেখ্য যে রামগতি ও কমলনগর উপজেলা মেঘনা নদীর উপকূল ঘেঁষে ঢাকা চট্টগ্রাম নৌপথে প্রতিদিন কয়েক শত জাহাজ চলাচল করে। জাহাজ চলাচলের ফলে উপকূলে স্রোতের তীব্রতা প্রচণ্ডভাবে আছড়ে পড়ে এবং রীতিমতো জাহাজ চলাচলের ফলে প্রচণ্ড ঢেউয়ের আঘাতে চলমান নদীর তীর সংরক্ষণ প্রকল্প ও তার তীরের ব্যাপক ক্ষতি হচ্ছে এবং এতে করে সরকারের 198 কোটি টাকার বাঁধ এবং উভয় উপজেলার বিশেষ করে কমলনগর অংশে নতুন উপজেলা সদর সহ কয়েক হাজার কোটি টাকার সরকারি ও জনগণের সম্পদ অচিরে নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তাই ড্রেজিংয়ের মাধ্যমে যেগুলো ছোট ছোট ডুবো চরগুলি অপসারণ করে জাহাজ চলাচলের ব্যবস্থা মাঝ নদী করা হলে নদী ভাঙ্গন হইতে কমলনগর রামগতি উপজেলাকে স্থায়ীভাবে বাঁচানো সম্ভব হবে বলে আমি মনে করি। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে যথাযথ কর্তৃপক্ষকে বিষয়টি আমলে নিয়ে কার্যকরী পদক্ষেপ নেওয়ার জন্য আমি অনুরোধ করছি। মাননীয় স্পিকার, 198 কোটি টাকা ব্যয়ে সম্মিলিত সংরক্ষণ প্রকল্পের কাজের বাস্তবায়নে উভয় উপজেলার 37 কিলোমিটার বিস্তীর্ণ এলাকার বিভিন্ন অংশে বসবাসরত সাধারণ মানুষের ঘর বাড়ি, ফসলি জমি জমা, হাট বাজার ইত্যাদি উভয় উপজেলার মানুষ মনে করে ইত্যাদি রক্ষা পাওয়ার সম্ভাবনা দেখা দেওয়ায় উভয় উপজেলার মানুষ মনে করে দ্বিতীয় পর্যায়ের কাজটি এখনই শুরু করতে পারলে 37 কিলোমিটার নদী ভাঙ্গন থেকে সম্পূর্ণরূপে বেঁচে যাবে। তাই রামগতি ও কমলনগর মানুষের পানের দাবি আগ্রাসী মেঘনার ভয়াবহ ভাঙ্গন হইতে নদীর ভাঙ্গার রক্ষা কল্পে নদীর তীর সংরক্ষণ প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু করার জন্য মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে মাননীয় পানি সম্পদ মন্ত্রী মহোদয়কে বিনীতভাবে অনুরোধ করছি। মাননীয় স্পিকার, অব্যাহত মেঘনার ভাঙ্গনে এলাকার মানুষগুলো দরিদ্রতার নির্মম কষাতে জর্জরিত। অনেকে দিন কাটে অনাহারে অর্ধাহারে। নদী ভাঙ্গা মানুষগুলো আজ সর্বহারা, গরিবের চেয়ে গরিব, অভাবীর চেয়ে অভাবী। পরিসংখ্যান ভিত্তিক তুলনায় বলা যায় উভয় উপজেলায় 50 থেকে 55% মানুষ অতি দরিদ্রতার নিচে বসবাস করছে এবং ক্রমাগতভাবে ছিন্নমূল মানুষের সংখ্যা দিন দিন। মাননীয় সদস্য, আপনার সময় শেষ হয়েছে। আপনি অনুগ্রহপূর্বক 1 মিনিটে আপনার ইম্পর্টেন্ট কথাগুলো বলে শেষ করুন। এই বিবেচনায় অসাধ্য বিবেচনা করে এদের পুনর্বাসনের জন্য উভয় উপজেলাকে সরকার অনুষ্ঠিত আশ্রয়ন ও গুচ্ছগ্রাম প্রকল্পের অধীন বিশেষ অঞ্চল ঘোষণা করার জন্য মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে জননেত্রী শেখ হাসিনাকে অনুরোধ করছি। মাননীয় স্পিকার, আমার এলাকার গরিব মানুষের পক্ষে আধুনিক প্রযুক্তি নির্ভর শিক্ষা প্রসারের প্রয়োজনীয় উপকরণ ক্রয় করে শিক্ষা অর্জন করা সম্ভব নয় বিধায় তাই এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীদের কম্পিউটার নির্ভর সরকারের গৃহীত লার্নিং অ্যান্ড আর্নিং প্রজেক্টের নির্বাচনী এলাকাকে অন্তর্ভুক্ত করার জন্য মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে মাননীয় তথ্য যোগাযোগ প্রতিমন্ত্রী মহোদয়কে বিনীতভাবে অনুরোধ করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ মাননীয় সদস্য, আপনার সুন্দর বক্তব্যের জন্য আপনাকেও আমি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি যে আপনি সংসদীয় শিষ্টাচার অনুযায়ী লিখিত বক্তব্যের পাঠের পূর্বে অনুমতি প্রার্থনা করেছেন।